এখন আমরা যুক্ত হব সাফাতের সাথে। সাফাত আমাদেরকে জানাবেন আজ খবরের পাতার শিরোনামগুলো কি কি, প্রধান শিরোনামগুলো কি কি আছেন আমাদের জানাবেন সাফাত। আয়শা এবং ইমন, আপনাদেরকে আবারও শুভ সকাল এবং ধন্যবাদ। আমরা সেই সেগমেন্টটাতে আসলে প্রবেশ করে ফেলেছি যেখানে আমরা বাংলাদেশের বহুল পঠিত যে দৈনিকগুলো রয়েছে তারা আসলে কি কি খবরাখবর করলো সেই ব্যাপারে দর্শকদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমরা স্ক্রিনে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, শুরুতে আমরা একটু দৈনিক প্রথম আলো তারা কি কি শিরোনাম করলো সেই ব্যাপারে একটু চোখ বোলাতে চাই। দর্শক, আমরা শুরু থেকে গুড মর্নিং বাংলাদেশ আজকে জানাচ্ছিলাম যে ইরানে যে চলমান যে সংকট, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধাবস্থা বর্তমানে বিরাজ করছে তার একটা সুদূর প্রসারী প্রভাবের কথায় বলাই হচ্ছিল এবং তার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি বিষয় বললেন যে আরও 4 সপ্তাহ মিনিমাম এই যুদ্ধ চলবে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর যে একটি শিরোনাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি কিন্তু এই খবরটি প্রচার করা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA তারা বলছে ইরান পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ তারা কিন্তু পায়নি। তার মানে দেখুন যে এই খবরটার দিকে আমরা যদি একটু সরাসরি আলোকপাত করতে চাই, এখানে বলা হচ্ছে যে শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই। IAEA এর যিনি প্রধান রাফায়েল গ্রসি তিনি কিন্তু এই ব্যাপারটা বলছেন। তার মানে চিন্তা করুন যে অভিযোগ নিয়ে বলা হচ্ছে যে ইসরায়েল বলছে যে তারা নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছে, যে ইরানের এই পারমাণবিক বোমা যে কোনো সময় তারা হিউম্যান ডিস্ট্রাকশনে ব্যবহার করতে পারে, সেখানে IAEA প্রধান বলছেন যে ইরান যে পারমাণবিক বোমা তৈরি করেছে এমন কোনো অকাট্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকের পূর্ণ প্রবেশাধিকার না দেয়াকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন তিনি। প্রাথমিকভাবে আসলে যে গবেষণা করা হয়েছে সেখানে তারা কোনো ধরনের তথ্য পায়নি। এখানে আবারও বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে রাফায়েল গ্রসি বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রতিবেদনে তিনি সবসময় স্পষ্ট থেকেছেন, দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ যদি নাও মেলে অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুত রাখা এবং তাদের পরিদর্শকদের যে বাধা দেওয়া হয়েছে সেই বিষয়টি অনেক উদ্বেগজনক বলা হয়েছে। তার পাশাপাশি আপনারা কিন্তু আরেকটি শিরোনামে দেখতে পাচ্ছেন যে ইরানে এখনো পর্যন্ত 2000 লক্ষ্য বস্তুতে হামলা করা হয়েছে, 17টি রণতরী ধ্বংসের দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এখানে দেখানো যাচ্ছে যে গত শনিবার যে অভিযান শুরু হয়েছে এখানে প্রায় এখনো পর্যন্ত 2000 লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়ে গেছে। একটি বিষয় আসলে সকলে বলছেন যে কৌশলগতভাবে আপনি রাষ্ট্রের যিনি প্রধান ডিসিশন মেকার সুপ্রিম লিডার তাকে মারার পরিকল্পনা হয়তো আপনি করতে পারেন, কিন্তু যে সকল স্থাপনাতে আসলে শিশু এবং নিরপরাধ সিভিলিয়ানরা থাকেন সেই জায়গাগুলোতে আসলে হামলা চালানোটা কতটুকু যুক্তিযুক্ত এই ব্যাপারটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের এবং যারা বিশ্লেষক রয়েছেন তাদের একটা প্রশ্ন রয়েই যায়। এবং আরও একটি বিষয় কিন্তু বলা হচ্ছে, আমরা গুড মর্নিং বাংলাদেশের শুরুতে একটি প্রতিবেদনে কিন্তু দেখছিলাম যে মাত্র 60 সেকেন্ডে পুরো পরিকল্পনাটা তারা বাস্তবায়ন করেছে। 6 মাস ধরে তারা যে মনিটরিং করছিল, সার্ভেইলেন্স করছিল। তো এখানে তো আসলে একটা প্রশ্ন থেকেই যায়, আপনারা নিশ্চয়ই জানতেন যে যখন সার্ভেইলেন্স করা হচ্ছিল তখন নিরাপরাধ মানুষ আসলে কোন কোন এলাকাতে থাকে সেই ব্যাপারটাতে এই যে ক্যাজুয়ালিটিসগুলো হলো এই ব্যাপারটা আসলে ব্যাখ্যা কিভাবে দেয়া হবে, বা আমেরিকা বাদে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে যদি এই ধরনের হামলা হতো তাহলে হয়তো আমরা আমেরিকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক কিছুই দেখতে পারতাম যে তারা যুদ্ধাপরাধ করছে বা অন্যান্য ধরনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এরকম আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে এই দাবি দাওয়াগুলো পেশ করা হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পেশি শক্তির কাছে আসলে সবাই কিন্তু পরাস্ত হয়েছে। আরেকটি বিষয়, গতকালকে আল জাজিরাতে একটি ইন্টারভিউতে দেখা যাচ্ছিল যে ইসরায়েলি একজন করেসপন্ডেন্ট এই ঘটনাটাকে ওয়ার ক্রাইম বলছেন। পাশ থেকে একজন ইরানিয়ান এই সিভিলিয়ানদের প্রশ্নটি আসলে তাকে করেছিল যে যে সকল স্থাপনা আসলে হামলা করা হয়েছে ওই স্থাপনার মধ্যে আপনারা সিভিলিয়ানদেরকে যখন অ্যাটাক করা হলো এই ব্যাপারটার ব্যাখ্যা আপনি কোনভাবে দিবেন বা এটির ব্যাখ্যা আছে কি না, তখন ইসরায়েলি করেসপন্ডেন্ট আসলে ওই প্রশ্নটি এড়িয়ে গেছেন। তো তার পাশাপাশি দুঃখিত, আমরা আরেকবার একটু সর্বশেষ পরিস্থিতির দিকে চোখ বোলাতে চাই। এখানে আরেকটি জিনিস জানানো হয়েছে যে নিউ ইয়র্ক টাইমসের একটা বিশ্লেষণ দেখা গেছে, এটি আরেকটি গুরুত্বপূর্ণ খবর। এই খবরটাই নিশ্চয়ই আমরা জুম করে আরেকটু দেখাতে চাই যে ঠিক এই সময়ে কেন ইরানে হামলা হলো, কি চায় আসলে ইসরায়েল, এই ব্যাপারটা আমরা যদি একটু জুম করে এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করি যে প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ধোয়ার বিশাল কুণ্ডলীর যে ছবিটি, তো দীর্ঘদিন ধরে ইরানে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সরব থাকলেও যেটি বলা হচ্ছিল যে দেশটির সাথে সরাসরি সামরিক
সংঘাত কিন্তু ইসরায়েল এড়িয়ে আসছিল। তাদের আশঙ্কা ছিল তেহরানের রাজনৈতিক মিত্র ও লেবাননের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ ইরানের হয়ে পাল্টা আঘাত হানবে। ইসরায়েলের এখানে একটি শঙ্কার কথা বলা হচ্ছিল। তার পাশাপাশি তাদের ছোড়া হাজার হাজার ক্ষেপণাস্ত্র রকেটের আগুনে হাইফা এবং তেল আভিভ যেটি ইসরায়েলের রাজধানী সেটি লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। তো তারা এই আশঙ্কার জন্য আসলে এই ব্যাপারটি করেছে। তবে চলমান সংঘাতে ইরানের আকাশসীমা এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তারা একে একে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবকাঠামো ও অস্ত্রভান্ডার ধ্বংস করে চলেছে। এখানে আপনারা আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে শিরা এফরন, যিনি ইসরায়েল বিষয়ক বিশ্লেষক, যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চিন্তক প্রতিষ্ঠান র্যান্ড, তিনি বলেছেন যে ইরান আসলেই পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল কিনা সেই আলাপ এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আসলে দেখা যাচ্ছে যে এই বর্তমান যে যুদ্ধাবস্থা, যে পরিস্থিতি, সেটির ব্যাপ্তি কিন্তু এমন একটা অবস্থার দিকে চলে গেছে যে এখানে শুধুমাত্র ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারাই যে আক্রান্ত হবে তা কিন্তু না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভিতরে এই যুদ্ধের দামামা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন মার্কিন যে এয়ার বেসগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেগুলোর দিকে আসলে হামলা চালানো হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতির আসলে বড় আঁচ পড়তে যাচ্ছে এই যুদ্ধের ফলে। তার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বৈশ্বিক জ্বালানিতে বড় একটা প্রভাব পড়বে। তো প্রথম আলো মূলত এই ব্যাপারগুলোই বলেছে। তো আমরা যে ব্যাপারটা আরেকটি পরবর্তীতে ডেইলি স্টার বাংলা কি শিরোনাম করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ছবি দেখা যাচ্ছে। তিনি বলেছেন যে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, জনগণ সুযোগ কাজে লাগাবে, এই কথাটি বলেছেন। উল্লেখ্য একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা অভিযোগ ছিল যে ইরানে আসলে ইসলামী শাসন যখন করা হয়েছে, যে তারা ইসলামিক রিপাবলিক ইরান যখন হয়েছে 1979 সালের পর থেকে, তারপর থেকে নাকি তাদের এই শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে বেশ কিছু সংখ্যক জনগোষ্ঠী যারা ইরানে বসবাসরত তারা আসলে এই খামেনির শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি এই কথাটি এখানে বলেছেন যে ইরানের জনগণ আসলে এই সুযোগ কাজে লাগাবে। তো দেখা যাচ্ছে যে গৃহযুদ্ধের একটা পরিস্থিতি যে হতে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছিল। এর পাশাপাশি আসলে খামেনির প্রশাসনের ব্যাপারেও একটি অভিযোগ ছিল যে বেশ কিছু সিভিলিয়ান যারা রাস্তায় প্রতিবাদ করেছেন বিভিন্ন সিদ্ধান্তের, তাদেরকে মারা হয়েছে। যদিও সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু এইখানে দেখা গেছে যে বহির্বিশ্বের একটা দেশ আসলে তারা তাদের শাসন ব্যবস্থা কিভাবে করবে, বা এদিকে দেখা যাচ্ছে যে শাহ পাহলভি ছেলে রেজা পাহলভি ইরানের যখন মোনার্কি ছিল, রেজা পাহলভি আমেরিকাতে অবস্থান করছেন। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি যে খামেনি নিহত হওয়ার পরে আমেরিকাতেও প্রবাসী যারা ইরানিয়ান রয়েছে তারা উল্লাসে নেমে পড়েছেন। পিট হেগসেথ হয়তো সেই কথার রেফারেন্স ধরেই এই কথাটি বলেছে। তো এখানে আরও শিরোনামে দেখা যাচ্ছে যে ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কতদিন চলবে প্রতিযোগিতা। যে কোনো যুদ্ধে আসলে দেখা যায় যে যুদ্ধের একটা বিশাল বড় খরচ রয়েছে। তো দুই পক্ষের মধ্যে যুদ্ধের মধ্যে কাদের অস্ত্র কতটুকু, কাদের ধৈর্য কতটুকু, এবং দেখা গেছে যে সৈন্যদের যুদ্ধ করার সক্ষমতা কতটুকু, সেটা হয়তো অনেক বড় একটা ফ্যাক্টর হয় যুদ্ধটাকে ডিসাইড করার ক্ষেত্রে। ডিসাইডিং ফ্যাক্টর হয় যে কতদিন যুদ্ধটা চলবে। বিগতবারে যে জিনিসটা দেখা গিয়েছিল যে 12 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ যে যুদ্ধটি ছিল, তারপরে সিজ ফায়ারের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েই ফেলেছেন যে আরও মিনিমাম 1 মাস এই যুদ্ধ চলমান থাকবে। এই ব্যাপারটা যে আসলে কি চাপের মধ্যে পড়বে সেটা তো আমরা বুঝতেই পারছি। এবার একটু আমার দেশের চোখ বোলাতে চাই। আমার দেশ যে জিনিসটা বলেছে যে তারা দুবাইয়ে মার্কিন কনসুলেটে ইরানের ড্রোন হামলা, দেখা যাচ্ছে যে ইরানও আসলে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। ইরান কিন্তু বলছিল যে আমাদের উপরে এবারে যদি আক্রমণ আসে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। তারা হয়তো সেটারই প্রমাণ দিচ্ছে, এবং যুদ্ধটা কিন্তু দেখতে পাচ্ছেনই যে দুবাই, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও কিন্তু এই ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি ওমানে যারা অবস্থানরত মার্কিন নাগরিক রয়েছে তাদেরকে মার্কিন দূতাবাস বিশেষ নির্দেশনা দিয়েছে। তার পাশাপাশি রাজধানীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, এটির একটি শিরোনাম করা হয়েছে। বাংলাদেশের প্রসঙ্গে যদি একটু আসতে চাই, আমরা একটি শিরোনামে পড়ছিলাম যে গত 2 মাসে চট্টগ্রামে প্রায় 40টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীতেও কিন্তু এই গৃহবধূকে যে গলা কেটে হত্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটি প্রশ্ন তোলা হয়েছে এবং এই ব্যাপারে শিরোনাম করা হয়েছে। এর পাশাপাশি আবারও দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প এখানে বলছেন যে স্পেনের সাথে সব বাণিজ্য বন্ধের হুমকি
ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আসার পরে দেখা গেছে যে ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন, তারপরে বিভিন্ন দেশকে হুমকি ধামকি, তার যদি 3-4টা মানে উদ্ভট সিদ্ধান্তের ব্যাপার যদি আমরা বলতে পারি। যদিও ট্রাম্পের আগে ডেমোক্র্যাটদের সময় থেকে আসলে রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাত চলছিল, ট্রাম্প আসার পরেও কিন্তু এখানে বলছিলেন যে এই জায়গায় একটা সমঝোতা করার কথা তিনি বলেছিলেন, কিন্তু আদৌ সেই জায়গাতে আসলে রাশিয়া ইউক্রেন এখনও যুদ্ধরত অবস্থায় ব্যস্ত রয়েছে। তার পাশাপাশি ভেনেজুয়েলার ঘটনা যদি আমরা দেখতে পারি, তারপরে ট্রাম্পের যে ট্যারিফের ব্যাপারটা, প্রত্যেকটা দেশই কিন্তু এই ট্যারিফ হুমকির মধ্যে রয়েছে। শুল্ক আসলে এমন পরিমাণে বাড়ানো হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে আসলে বেশ মানে তার বিভিন্ন উদ্ভট সিদ্ধান্তের মধ্যে আরও একটি সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে স্পেনের সাথে বাণিজ্য বন্ধের তিনি হুমকি দিয়েছেন। তারপরে পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে সমকালে যদি যাই, সমকাল একটি বিষয়ে শিরোনাম করেছে যে এখানে যুক্তরাজ্য সাইপ্রাসের রণতরী এবং হেলিকপ্টার পাঠাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের একটি পোস্টে এই কথাটি জানিয়েছেন। আসলে এই যুদ্ধে এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেন যে বিশ্বের যারা পেশি শক্তি বলে পরিচিত তারা কিন্তু আস্তে আস্তে যে এই যুদ্ধতে জড়িয়ে পড়ছেন এবং দেখা যাচ্ছে যে কৌশলগত কিছু পরিবর্তন এসেছে, সেই ব্যাপারটিও বলা হয়েছে। এরপরে আরও একটি জায়গায় বলা হচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হবে ইরানের মাশহাদে, সেই শহরটির কথা বলা হচ্ছে। এই ব্যাপারে একটি তথ্য জানানো হয়েছে। পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে। তারপর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন শাপেবর হতে পারে চীনের জন্য। তো পুরোটা আসলে অন্যান্য যে সংবাদপত্রগুলো দেখছেন, যুগান্তরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই খামেনি হত্যা ইরানে রয়েছে ইসরায়েলের গুপ্তচর, সাথে সিআইএর আড়ি পাতার তথ্য। এই ব্যাপারটি আসলে আমরা ওই যে ইন্টেলিজেন্সের কথা বলছিলাম যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইন্টেলিজেন্স আসলে এমন জায়গায় পৌঁছে গেছে যে যাদের কাছে তথ্য যত সমৃদ্ধ তারাই আসলে কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গার ক্ষেত্রে এই যে আড়ি পাতা থেকে শুরু করে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তারা যে অ্যাডভান্টেজটা নিচ্ছেন সেই ব্যাপারে একটি বিশদ প্রতিবেদন করা হয়েছে। তো আজকের যে সকল সংবাদপত্রই আমরা দেখালাম, সবগুলোর যদি আমরা একটা সারাংশ করতে চাই, এই ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এই বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। তো দিন বাড়ার সাথে সাথে সংবাদপত্রে নানা ধরনের পরিবর্তন আসবে। আজকের আসলে যুদ্ধ পরিস্থিতি কি হবে সেই ব্যাপারে হয়তো আমরা বিস্তারিত তথ্য জানাবো, সেটি আমরা স্টার নিউজের পর্দাতেও আসলে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আবারও প্রাইম সেটে চলে যেতে চাই। আমাদের সহকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন, ইমন এবং আয়েশা। আপনাদের কাছে আরও তথ্য রয়েছে, সেগুলো দর্শকদেরকে জানিয়ে দেবেন।